আজকে আমার বিয়ে, বউ সেজে দাঁড়িয়ে আছি ড্রয়িং রুমে। আমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে আমার হবু বর নিহান। তবে সে একা দাঁড়িয়ে নেই, তার সাথে দাঁড়িয়ে আছে তার সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর। হয়তো সুন্দরের মোহে পড়েই আমার 3 বছরের ভালোবাসা ভুলে গেছে নিহান। কিছুক্ষণ আগে আমি বউ সেজে নিজেকে আয়নায় দেখছিলাম। হঠাৎ নিচ থেকে আব্বু চিৎকার শুনে একটু অবাক হলাম, কিন্তু ততটা পাত্তা দিলাম না, কারণ আব্বু কেউ কাজে একটু ফাঁকি দিলে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু যখন নিহানের কণ্ঠ শুনলাম তখন চমকে উঠলাম, কারণ নিহানদের আরও পরে আসার কথা ছিল। আমি দৌড়ে নিচে নেমে গেলাম। নিচে নেমে নিহানকে বর বেশে আর তার পাশে একটা মেয়েকে বধূ বেশে দেখে চমকে উঠলাম। যখন নিহান বলল এটা তার বউ, তখন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আমি আচমকা নিহানের কলার চেপে ধরে চিৎকার করে বললাম, কেন করলে আমার সাথে এমন নিহান? আমার মাঝে কি কমতি ছিল যে তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করলে? আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, তাহলে কেন এমন করলে? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারলে? এই মেয়েটাকে বিয়ে করার আগে একবারও কি আমার মুখটা তোমার মনে পড়েনি? কথাগুলো বলতে বলতে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিহান নিজের কলার থেকে আমার হাত ছাড়িয়ে নিল, তারপর রেগে বলল, না, মনে পড়েনি তোর মুখ, মনে পড়েনি তোর মতো চরিত্রহীনার মুখ। তোর মতো একটা মেয়েকে ভালোবাসবে কে? তোর সাথে 3 বছর ভালোবাসায় অভিনয় করে আমি প্রতিশোধ নিয়েছি। তুই আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মেরেছিলি, সেই থাপ্পড়ের প্রতিশোধ নিলাম আজকে। আর তোর সাহস হয় কি করে আমার কলার চেপে ধরা? তোর মতো একটা আনস্মার্ট খ্যাত মার্কা মেয়েকে বিয়ে করবে এই নিহান চৌধুরী? নো ওয়ে। তার উপর চরিত্রের ঠিক নেই। নিজের ভাইয়ের বন্ধুর সাথে পুষ্টি নষ্টি করে এখন আমার ঘাড়ে ঝুলে পড়তে চাইছিস? আমি হতভম্ব হয়ে 2 পা পিছিয়ে গেলাম। দপ করে ফ্লোরে বসে পড়লাম। আমার চোখগুলো আজ বাদ মানছে না। অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। আমার বিশ্বাস হচ্ছে না নিহান শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে 3 বছর প্রেমের অভিনয় করেছে। এই 3 বছর তার আমার প্রতি একটু ভালোবাসা জন্মায়নি। মাথা চক্কর দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। বাবা এসে নিহানের গালে ঠাস করে ছড় বসিয়ে দেয়, চিৎকার করে বললে, চুপ কর বেয়াদব ছেলে। আমার মেয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নিজের চরিত্রে ঠিক নেই, আবার আমার মেয়ের চরিত্রের উপর আঙ্গুল তুলতে এসেছিস। বিয়ে করতে চাস না বলে চলে যা। তোকে কেউ আটকে রেখেছে? তোর থেকে 1000 গুণ ভালো ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তোর মতো একটা ছেলের সাথে আমি কখনোই আমার মেয়েকে দিতে রাজি হতাম না। শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার মেয়েকে আমি তোর থেকে 1000 গুণ ভালো ছেলের সাথে বিয়ে দিব। আব্বু যে নিহানকে থাপ্পড় মারলো, নিহান কোনো সিন ক্রিয়েট করলো না, উল্টো হালতো হেসে বলল, কে বিয়ে করবে আপনার এই চরিত্রহীন মেয়েকে? যে মেয়ে বিয়ের আগের দিন রাতে পরপুরুষের সাথে ডলাডলি করে, সেই মেয়েকে কেউ বিয়ে করবে? না, আপনি জিজ্ঞেস করে দেখেন, এখানের একটা ছেলেও আপনার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হবে না। উপস, আপনি তো আবার আমার কথা বিশ্বাস করবেন না। আপনার কাছে আপনার মেয়ে তো দুধে দেওয়া তুলসী পাতা। আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন, গতকাল হলুদ অনুষ্ঠান ছেড়ে কোথায় গিয়েছিল আপনার মেয়ে? আমি বলে দিচ্ছি, আপনার হলুদ অনুষ্ঠান ছেড়ে তার প্রেমিকের সাথে রোমান্স করতে গিয়েছিল। জানেন আপনার মেয়ের প্রেমিকটাকে? আপনার ছেলের বন্ধু আরিয়ান। তোর মতো মিথ্যাবাদীর কথা কেউ বিশ্বাস করবে না এখানের। তোর কথার কোনো ভিত্তি নেই, কারণ তোর কথাগুলো সপক্ষে কোনো প্রমাণ নেই। কে বললো নেই? এই দেখুন প্রমাণ। নিহান তার পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও চালু করে। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি আর আরিয়ান ভাইয়া জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। না, একটু মিস্টেক হলো। আমি আরিয়ান ভাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। আরিয়ান ভাইয়া বিড়বিড় করে কিছু বলছে, যেটা ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে না। সবাই আব্বুর দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাচ্ছে। নিহান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এর পরেও বলবেন আপনার মেয়ে দোয়া তুলসী পাতা? আর যাই হোক,
এখন একটা চরিত্রহীন মেয়েকে বিয়ে করার আমার পক্ষে সম্ভব না। আমি হতভম্ব হয়ে বসে আছি, বিস্মিত নয়নে তাকিয়ে আছি নিহানের দিকে। কয়েক ঘন্টার মাঝে কি করে মানুষ এতটা পরিবর্তন হয়ে যেতে পারে? সবই তো নিহানের নাটক ছিল। মানুষ এতটা নিখুঁত অভিনয় কি করে করতে পারে? নিহান আমার বিশ্বাসের সুযোগ নিল। নিহান বুঝতে পারছে আমি কিছু বলবো, কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিহান তার সদ্য বিয়ে করা বউকে নিয়ে হনহন করে চলে যায়। আমি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি নিহানের যাওয়ার দিকে। আশেপাশের লোকজন আমাকে নিয়ে কানাকানি করছে, কিন্তু আমার কোনো অনুভূতি কাজ করছে না। নিজেকে অনুভূতিহীন মনে হচ্ছে। আব্বু বুকে হাত দিয়ে চেয়ারে দপ করে বসে পড়ে। আমি আব্বুর কাছে যেতে নিলেই আব্বু বাধা প্রদান করে। আন্টি আর আঙ্কেল, হারিয়ান ভাই আর আব্বু আম্মু আব্বুর সামনে দাঁড়ায়। ভাই সাহেব, যা হওয়ার তো হয়েই গেছে। আমাদের মান সম্মান যা নষ্ট হওয়ার তা হয়েই গেছে। আমি চাইছি আজকে আরিয়ান আর আরশির বিয়ে দিয়ে দিতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে, যদি তাতে মানুষের মুখ একটু বন্ধ হয়। আব্বু কিছু বলে না, বলে শুধু মাথা নেড়ে সায় জানায়। আব্বুর কোনো অমত নেই। আরিয়ান ভাইয়া করুণ কণ্ঠে বলল, আব্বু। আঙ্কেল ধমক দিয়ে আরিয়ান ভাইয়াকে চুপ করিয়ে দেয় আর রাগী কণ্ঠে বলে, আর কোনো নাটক করার বাকি আছে তোমার? এত তামাশা করেও শান্তি হয়নি? আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। সবাই জোর করে আমাদের দুজনকে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিল। আরিয়ান ভাইয়া কবুল বলে হনহন করে বেরিয়ে যায় বাসা থেকে। এটাই স্বাভাবিক। আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। হয়তো আমার জীবনটা এখন নাটকের চেয়ে নাটকীয় হয়ে যাবে। আমি নিজের হাতে নিজের জীবন নষ্ট করে দিলাম। আমি এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছি আরিয়ান ভাইয়ার ভিড়ে। একটু আগে আনহা আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে। আমার চোখ দিয়ে আর পানি পড়ছে না। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। নিহান কেন আমার সাথে এমন করলো? ও আমাকে বললেই আমি ওর জীবন থেকে সরে যেতাম। কেন আমার নামের সাথে চরিত্রহীনার শব্দটা জুড়ে দিল? দরম করে দরজার খোলার শব্দে আমি কেঁপে উঠি। জানি আরিয়ান ভাইয়া এসেছে। ভয়ে জড়সড় হয়ে বসে পড়ি বিছানার এক কোণে। এখন আমার সাথে কি হতে পারে, এটা ভেবেই আমার আত্মা কেঁপে উঠছে। কিছু ভাঙার শব্দে আমি চমকে উঠি। ঘুমটা একটু উপরে তুলে রুমে চোখ বুলাতে আমার চোখ বড় বড় হয়ে যায়। রুমের অবস্থা বেহাল। ফুলদানের ভাঙা অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফ্লোরে। সোফার কুশনগুলো নিচে পড়ে আছে। ভাঙা শোপিস পড়ে আছে নিচে। হঠাৎ আরিয়ান ভাই আমার দিকে তাকাতে ভয় পেয়ে যায়। ওনার চোখগুলো দেখে আমার কলিজায় পানি শুকিয়ে যাচ্ছে। ওনার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে উনি অনেক রেগে আছেন। রেগে থাকারই কথা। আমার জন্যই ওনার লাইফটা শেষ হয়ে গেল। কিছুটা হাত ওনারও আছে। আচমকা আরিয়ান ভাই আমার গলা চেপে ধরে। এত জোরে গলা চেপে ধরেছে যে আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আমার জানটা এখনই বেরিয়ে যাবে। চোখ উল্টে আসছে। উনি আমার গলা ছেড়ে দিলেন। আমি গলা ধরে কাশতে শুরু করলাম। উনি হুঙ্কার ছেড়ে বললেন, খুব শখ না আমার বউ হওয়ার? আমার বউ হওয়ার শখ তোকে 2 দিনের মাঝেই মিটিয়ে দিব। নিহান ঠিক বলেছিল, তুই আসলেই চরিত্রহীনা। এক ছেলে দিয়ে তোর হয় না, তাই তো তুই প্ল্যান করে ফাঁসিয়ে আমাকে বিয়ে করে নিলে। আমার লাইফটা তুই শেষ করে দিলি। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। সবার চোখে আমাকে নিচে নামিয়ে দিলি। এর জন্য কোনোদিন আমি তোকে ক্ষমা করব না। কোনোদিন না। তুই এখানে থেকে দুঃখে দুঃখে মরবি। এই আরিয়ান আব্রাহাম তোর জীবন নরক করে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলে আরিয়ান ভাইয়া আমার হাত ধরে
জোরে টান দেয়। আমি টাল সামলাতে না পেরে ওনার বুকের উপর হুমড়ি খেয়ে ফেলি। উনি ধাক্কা মেরে আমাকে ওনার কাছ থেকে সরিয়ে দেন। ধাক্কাটা এত জোরে দিয়েছিলেন যে আমি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যাই। ফ্লোরে আগে থেকে পড়ে থাকা ফুলদানির ভাঙা অংশে কপাল লেগে কপালের এক সাইডে অনেকটা কেটে যায়। উনি আমার দিকে ফিরে তাকালেন না। দুফদা পা ফেলে রুম থেকে বের হয়ে যান। আমি কপালে হাত দিয়ে দেখি অনেকটা কেটে গেছে। কপাল থেকে শুয়ে শুয়ে রক্ত পড়ছে। আমি রক্ত বরাবরই ভয় পাই। রক্ত দেখলে আমার মাথা ঘুরায়। আমার রক্ত ভয়ঙ্কর ফোবিয়া আছে। মাথা ঘুরছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। জ্ঞান হারিয়ে দপাস করে ফ্লোরে পড়ে গেলাম। হঠাৎ মুখের উপর টুপটুপ করে পানি পড়ার আমি ফিটফিট করে চোখ খুলে নিজের মুখের কাছে আর একটা মুখ দেখে ভয় পেয়ে যাই। মুখের উপর পানি পড়ায় আমি চমকে উঠি। চমকে গিয়ে ভালো করে চোখ খোলার চেষ্টা করি, কিন্তু পারি না। চোখ ঝালাফোড়া করছে, মাথা বার লাগছে, হয়তো জ্বর এসেছে। কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। চোখ জোড়া ভারবার করে বন্ধ হয়ে আসছে। আধো আধো চোখ খুলে দেখি আরিয়ান ভাইয়া কাঁদছে। কিন্তু আরিয়ান ভাইয়া কেন কাঁদছে? আমার মুখ ওনার দুই হাতের মাঝে। উনি কিছু একটা বলছেন, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না। অস্পষ্ট এতটুকুই শুনতে পেলাম, আই এম সরি আয়না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। ওনার আর কোনো কথা আমার কানে এলো না। উনি আমার উপর ঢলে পড়লেন। ওনার মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। উনি কি ড্রিঙ্ক করেছেন? আর কিছু ভাবতে পারলাম না। চোখ বুজে এলো। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হয়ে গেছে। ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করে চমকে উঠলাম। আমি তো ফ্লোরে শুয়েছিলাম, তাহলে বিছানায় আসলাম কি করে? কপালে হাত দিয়ে দেখি ব্যান্ডেজ করা। তখন রাতে কথা মনে পড়ে যায়। আরিয়ান ভাইয়া নিয়ে এসেছেন বিছানায়, আর ব্যান্ডেজ উনিই করে দিয়েছেন হয়তো। উনি তো তখন কাঁদছিলেন, কিন্তু কেন? উনি একটা মেয়ের নাম বলেছিলেন। মেয়েটার নাম যেন কি? ও হ্যাঁ, আয়না। তাহলে কি আয়না ওনার গার্লফ্রেন্ডের নাম? আমার জন্য আয়না আপু কষ্ট পাচ্ছে। আমি ওনাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়লাম। আর কিছু ভাবতে পারছি না। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরে জ্বর না থাকলেও প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন একটা লম্বা শাওয়ার নিয়ে 1 কাপ চা খেলে মাথা যন্ত্রণাটা ছেড়ে দিত। ঘড়ির দিকে তাকাতেই আমার চোখ ছানা বড়া। 8টা বেজে গেছে, আর আমি এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছি। লোকে কি ভাববে? নতুন বউ সকাল 8টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি রুমের চারপাশে চোখ বুলালাম। না, আরিয়ান ভাইয়া রুমে নেই। সারা রুম গোছানো, কোনো জিনিসের ভাঙা অংশ পড়ে নেই। আমি আর কিছু না ভেবে বিছানা থেকে নেমে শাওয়ার নিতে চলে যাই। দ্রুত শাওয়ার নিয়ে একটা কালো রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হই। রুমে কেউ নেই, হয়তো উনি এখনও আসেননি। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটু পরিপাটি হয়ে নিলাম। ভয়ে ভয়ে রুম থেকে বের হলাম। আন্টি কিচেনে রান্না করছেন। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম কিচেনের দিকে। আন্টির পাশে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ি। আন্টি আমার সাথে একটাও কথা বললেন না। ইনফ্যাক্ট আমার দিকে ফিরেও তাকালেন না। গোমরা মুখ করে এক মনে কাজ করে যাচ্ছেন। হয়তো আমার উপর রেগে আছেন। রেগে থাকারই কথা। আমার জন্য ওনাদের একমাত্র ছেলের বিয়ে এভাবে হলো। হয়তো আরিয়ান ভাইয়া এতক্ষণে সত্যিটা বলেও দিয়েছে যে আমার একটু ভুলের জন্যই সব কিছু এলোমেলো হয়ে গেল। সবার সামনে ওনাদের মাথা নিচু হয়ে গেল। আমি আচমকা আন্টির পা জড়িয়ে ধরে কেঁদে দিই। কাঁদতে থাকা অবস্থায় বলতে শুরু করি, আন্টি বিশ্বাস করো, আমার আর আরিয়ান ভাইয়ার মাঝে কোনো সম্পর্ক ছিল না। সব কিছু একটা ভুল বুঝাবুঝি। কেউ ইচ্ছে করে এমনটা করেছে আমাদের নামে বদনাম ছড়ানোর জন্য। এসবের মাঝে আমাদের কোনো দোষ ছিল না। তোমরা আমাদের কথা না শুনে আমাদের বিয়ে দিয়ে দিলে। আমার সাথে আরিয়ান ভাইয়ার বিয়ে দিয়ে তোমরা নিজের ছেলের জীবন নষ্ট করে দিলে। যদিও দোষটা আমার ছিল একটু। আন্টি আমাকে ক্ষমা করে দাও প্লিজ,
আমার উপর রাগ করে থেকো না মা। তুমি রাগ করে থাকলে আমার একটুও ভালো লাগে না। এই কি করছিস, কি পা ধরছিস কেন? আন্টি আমার কাঁধ ধরে দাঁড় করায়, চোখের পানিটা মুছে দিয়ে বলে, মায়েরা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আমি একটুও রেগে নেই, বরং তোর আর আরিয়ানের বিয়ে হওয়ায় আমি খুশি হয়েছি। আমি জানি তোদের মাঝে কোনো সম্পর্ক নেই। ওই বদমাইশ ছেলেটা প্ল্যান করে সব কিছু করেছে। এক মেয়েতে এদের মন ভরে, নতুন একটা মেয়ে পেয়েছে তাই। তোকে রাস্তা থেকে সরানোর জন্য আরিয়ানের সাথে তোকে জড়িয়ে এমন বাজে একটা প্ল্যান করেছে। আন্টি সত্যিই তুমি আমার উপর রেগে নেই? একটুও না। যা এবার এই কফিটা আরিয়ানকে দিয়ে আয়। উনি তো রুমে নেই, তুই গিয়ে দেখ রুমেই আছে। এই সময় আরিয়ান রুম থেকে বের হয় না, ব্যালকনিতে ছিল, তাই হয়তো তুই খেয়াল করিসনি। ও। যখনই কফিটা হাতে নিতে যাব আমার ফোনের মেসেজ টোন বেজে ওঠে। মেসেজ ওপেন করে তো আমার চোখ ছানা বড়া। স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করছো, কিন্তু আমি তো ভালো নেই। প্রতি মুহূর্তে তোমার প্রণয়ের দহনে পড়ছি আমি। মেসেজটা কে দিয়েছে বুঝতে পারছি না, কারণ মেসেজটা আননোন নাম্বার থেকে আসছে। আমি মেসেজের রিপ্লাই না দিয়ে নাম্বারটা ব্লক করে দিলাম। আরিয়ান দেখলে হয়তো আমাকে আরও খারাপ মেয়ে ভাববে, যেটা আমি চাই না। এমনিতে আমি সবার চোখে চরিত্রহীন। নিজের জীবনে আমি আর ঝামেলা চাই না, এখন একটু ভালোভাবে বাঁচতে চাই। আন্টির হাত থেকে কফিটা নিয়ে রুমের দিকে পা বাড়লাম। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আরিয়ান ভাইকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব। আমার জন্য দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে গেল, তাদের এক করার দায়িত্ব আমার। আমি মাঝখান থেকে সরে গিয়ে আরিয়ান ভাইয়া আর আয়না আফুকে এক করে দিব। এই নিন আপনার কফি। আরিয়ান ভাইয়ার সোফায় বসে ফোন স্ক্রল করছিল। আমি ওনার সামনে দাঁড়িয়ে কথাটা বললাম। উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছেন। ওনার দৃষ্টি আমার বোধগম্য হচ্ছে না। একদম বউ সাজার চেষ্টা করবি না, তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই এমন কোমর বের করে শাড়ি পরে রাখলেও লাভ নেই। তোকে আমার সহ্য হয় না, তোকে দেখলে আমার শরীর জ্বলে। ভাইয়া আমার হাত থেকে কফিটা নিতে নিতে কথাটা বলল। আমি তাড়াতাড়ি শাড়ি নিয়ে কোমর ডেকে দিলাম। আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আর আমাকে সহ্য করতে হবে না। আমার কথাটা শুনে ভাইয়ার চোখের রং পরিবর্তন হয়ে গেল। রাগে শরীর কাঁপছে ভাইয়ার। উনি আমার হাতের কফিটা আমার দিকে ছুঁড়ে মারেন। কিছুটা কফি এসে আমার হাতের উপর পড়ে। আমি আঁতকে উঠে একটু দূরে সরে যাই। কফিটা এতটাও গরম ছিল না, তবুও হাত জ্বলে যাচ্ছে। সোফা থেকে উঠে এসে আমার গাল চেপে ধরে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সেদিকের ওনার কোনো খেয়াল নেই। উনি চিৎকার দিয়ে বলে, তোকে ডিভোর্স দিয়ে দিব? তুই আমার হারানো মান সম্মান ফিরিয়ে দিতে পারবি? যদি পারিস তাহলে ডিভোর্সের কথা বলিস। জানি পারবি না। আরেক দিন যদি ডিভোর্সের কথা বলিস তাহলে তোর এই মুখটা আমি ভেঙে দিব। তোকে আমি কোনো দিনও ডিভোর্স দিব না। তোকে কাছেও টেনে নিব না, আবার দূরেও যেতে দিব না। কথাগুলো বলে উনি আমার গাল ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যান। আমি দফ করে বিছানায় শুয়ে পড়ি। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি আর এসব নিতে পারছি না। কেন নিহান তুমি এমন করলে? কেন আমার জীবনটা নরক বানিয়ে দিলে? একটা থাপ্পড়ের প্রতিশোধ এভাবে না নিয়ে আমাকে কলেজে সবার সামনে 5টা থাপ্পড় মারতে। তুমি যদি আমাকে না ঠকাতে তাহলে আজকের দিনটাই অন্যরকম হতো। আমার ঘুম ভাঙতো তোমার মুখটা দেখে। ঘুম ভেঙে আমি নিজেকে তোমার বুকে আবিষ্কার করতাম, কিন্তু আজ যেই সেই বুকে অন্য কেউ। নিহান তুমি তো একদিন বলেছিলে তোমার বুকে মাথা রাখার অধিকার শুধু আমার। সেই কথা কি তোমার মনে আছে? সত্যি আমি অনেক বোকা।
যে আমার সাথে থাকবে না বলে আমাকে চরিত্রহীন প্রমাণ করলো, সে এসব কথা মনে রাখে। চোখের সামনে এখনো ভাসছে গায়ে হলুদের দিন ঘটে যাওয়া ঘটনাগুলো। ছোট একটা ভুল বোঝাবুঝি পাল্টে গেল সবার জীবন। ওটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ ইচ্ছে করে করেছে? আমার আর নিহানের ইচ্ছেতে আমাদের দুজনের গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে করা হয়। অনুষ্ঠানটা অবশ্য আমাদের বাসায় করা হয়েছিল। সবাই আমাদের গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে। হলুদ অনুষ্ঠানের প্রায় শেষের দিকে নিহান আমাকে কানে কানে বলে, সবাই আমাকে হলুদ লাগিয়েছে, সেও লাগাতে চায়। সবার সামনে তো আর বরকনের গায়ে হলুদ লাগাতে পারে না। তাই নিহান আমাকে সিঁড়ির ডান দিকের রুমটাতে যেতে বলে। আমিও নিহানের কথা অনুযায়ী সিঁড়ির ডান পাশের রুমটাতে চলে যাই। হলুদ অনুষ্ঠানে গার্ডেনে করা হয়েছে, তাই বাসা একদম ফাঁকা। সবাই গার্ডেনেই আনন্দ করছে। সিঁড়ির ডান পাশের রুমটাতে দেখি নিহান উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আমি নিহানকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর আমি নিহানের গালে হলুদ ছুঁয়ে দিই। আমি আগে থেকে প্ল্যান করে হাতে করে হলুদ নিয়ে এসেছিলাম। নিহানের গালে স্পর্শ করে বুঝতে পারি এটা নিহান না, কারণ নিহান ভেবে যার গালে হাত দিয়েছি তার গালে ট্রিম করা দাড়ি। নিহানের গালে কোনো দাড়ি নেই, কারণ নিহান সবসময় ক্লিন শেভ করে। আমি ত্বরিত গতিতে লোকটিকে ছেড়ে দিই। লোকটি এবার পিছন ঘুরে তাকায়। লোকটার ফেস দেখে আমি আঁতকে উঠি, কারণ আমার সামনে আর কেউ নেই, বরং আরিয়ান ভাইয়া দাঁড়িয়ে আছে। আরিয়ান ভাইয়াকে দেখেই আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি অনেক রেগে আছেন। সব ছেলেরা এক রঙের পাঞ্জাবি পরেছে, আর নিহান এবং আরিয়ান ভাইয়ার হাইট সেম হওয়ায় আমি আরিয়ান ভাইয়াকে আর নিহানের মাঝে পার্থক্য করতে পারিনি। আমি একবার আরিয়ান ভাইয়ার মুখের দিকে তো আরেকবার দরজার দিকে তাকিয়ে দৌড়। আরিয়ান ভাইয়া আমার ধরতে পারলে কাঁচা চিবিয়ে খাবে। আনহার ডাকে আমার ভাবনায় ছেদ পড়ে। ওইভাবে আনহার কথায় আমি চমকে যাই। ব্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলি, আনহা, তুই আমাকে ভাবি ডাকছিস কেন? আনহা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, জীবনে শুনছো কোনো দিন ভাইয়ের বউকে কেউ আপু ডাকে? তুমি আমার ভাইয়ের একমাত্র বউ, তোমাকে ভাবি ডাকবো না তো কাকে ভাবি ডাকবো? কেন ডাকতে এসেছিস? কিছু বলবি তুই? ও হ্যাঁ, আম্মু তোমাকে ব্রেস্ট করার জন্য ডাকতে পাঠিয়েছিল আমাকে, আর আমি এসে বকবক শুরু করে দিয়েছি। চলো তাড়াতাড়ি। চল। আমি ডাইনিং রুমে গিয়ে দেখি ডাইনিং টেবিলে আঙ্কেল আর আরিয়ান ভাইয়া বসে আছে। আমার আঙ্কেলকে দেখে ভীষণ ভয় করছে। আঙ্কেল ভীষণ রাগী। সবার সাথেই গম্ভীরভাবে কথা বলতেন, শুধু আমার আর আনহার সাথে একটু হাসি মুখে কথা বলতেন। সেই কারণটা আমার অজানা। আনহা আমাকে আরিয়ান ভাইয়ার পাশের চেয়ারটাতে বসিয়ে দেয়। আনহাও আর একটা চেয়ার টেনে বসে পড়ে। আন্টি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। কেউ কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। আমিও ভয়ে কোনো কথা বলছি না। আঙ্কেল এত সহজে বিষয়টা হজম করে নিলেও আমার মানতে কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে এই বুঝি আঙ্কেল চিৎকার করে বলে উঠল, আরশির মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে এক টেবিলে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব না। না, তেমন কিছু হলো না। সবাই চুপচাপ খেয়েই চলেছে। নীরবতা ভেঙে আন্টি বলে, আরিয়ান, তুই আরশিকে নিয়ে আগামীকালকে আরশিদের বাসায় যাবি। নিয়ম অনুযায়ী আজকে যাওয়ার কথা ছিল, এত সব ঝামেলার মাঝে ভুলেই গিয়েছিলাম। আন্টিকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে আরিয়ান ভাইয়া বলে, আমি আরশিকে নিয়ে কোথাও যেতে পারবো না, আর ওই বাড়িতে তো কিছুতেই না। আমার ভাইয়াকেও সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আঙ্কেল ধমকের সাথে বলেন, দিন দিন চূড়ান্ত লেভেলের বেয়াদব হয়ে যাচ্ছ। বেয়াদব
বড়দের মুখে মুখে তর্ক করতে শিখে গেছো। তুমি কালকে আর শিখিনি ওই বাড়িতে যাবে। দিস ইজ ফাইনাল। আরিয়ান ভাইয়া আর কিছু বলছে না, তবে কাচুমাচু মুখ করে বসে আছে। ওনার মুখটা দেখে আমার হাসি পাচ্ছে। আমি মুখ টিপে হাসছি। ওই তুই এভাবে দাঁত কেলাচ্ছিস কেন? আরিয়ান ভাইয়ার কথাটা বলতে দেরি হলো, কিন্তু আঙ্কেলের ধমক দিতে দেরি হলো না। আরিয়ান, এসব কোন ধরনের বিহেভিয়ার? নিজের স্ত্রীকে কেউ তুই করে ডাকে? আমাকে কোনোদিন তোমার আম্মুকে তুই ডাকতে শুনেছ? আগে তোমাদের মাঝে যা ছিল সব ভুলে যাও। এখন থেকে তোমরা স্বামী স্ত্রী, তাই স্বামী স্ত্রীর মতো বিহেভ করবে। নেক্সট টাইম যেন এসব তুই তোকারি না শুনি। আরিয়ান ভাইয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আমি মুখ টিপে হাসছি। আরিয়ান ভাইয়া আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। আমি ওনার এই দৃষ্টির মানে খুব ভালো করেই জানি। উনি বুঝাতে চাইছেন, তুই রুমে চল, তারপর তোর দাঁত কেলানো বের করব। আমিও একটা ডোন্ট কেয়ার ভাব নিলাম, যেন ওনাকে দেখতেই পাইনি। এমন ভয় ফেলেও রুমে গেলে শাস্তি দিবেন ভয় না পেলেও। তাই এখন ভয় পেয়ে খাবার খাওয়ার মুড নষ্ট করতে চাই না। খাওয়া শেষ হতে আনহা কলেজে চলে গেল। আরিয়ান ভাইয়া ঠুস করে রুমে চলে গেল। আঙ্কেল গিয়ে সোফায় বসলেন। আন্টি সব কিছু গুছিয়ে রাখার জন্য কিচেনে চলে গেলেন। আমিও চেয়ার থেকে উঠে গুটি গুটি পায়ে আঙ্কেলের পাশে গিয়ে সোফায় বসে পড়লাম। কথা বলতে যেও গলায় কথাগুলো দলা ফাঁকিয়ে আসছে। ভীষণ ভয় করছে, ভয়ে বুক কাঁপছে। যদি আঙ্কেল অপমান করে? আমি ভয়ে ভয়ে বললাম, আঙ্কেল কোনো কথা বললেন না। আমি আবার বললাম, আঙ্কেল এবারও কোনো কথা বললেন না। আঙ্কেল আগের ভঙ্গিতেই বসে আছে। এবার আমার কান্না চলে আসছে। আমি নিজের কান্না আটকে রাখতে না পেরে শব্দ করে কেঁদে দিলাম। আমার কান্নার শব্দ শুনে আঙ্কেল হয়তো একটু চমকে গেলেন। আঙ্কেল বিচলিত হয়ে অস্থির গলায় বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? আনহা কিছু বলেছে? আরিয়ান? আমি মাথা নেড়ে না জানালাম। তাহলে কাঁদছিস কেন মা? তুই না বললে বুঝবো কি করে কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলছো না কেন? তোমাকে এতবার ডাকলাম, তুমি রেসপন্স করলে না কেন? এটার জন্য আমার মাটা কাঁদছে? আমি তো তোর উপর রাগ করে কথা বলছিলাম না। তুই আমাকে সেই কখন থেকে আঙ্কেল বলে ডাকছিস? তুই আরিয়ানের বউ, আমি তো এখন থেকে তোর শ্বশুর, তার মানে বাবা। তোর উচিত না আমাকে বাবা বলে ডাকা? সরি বাবা, তুমি কি ওই দিনের ঘটনার জন্য আমার উপর রাগ করে আছো? একদমই না, বরং আমি খুশি হয়েছি আরিয়ানের সাথে তোর বিয়ে হয়েছে বলে। ও নিহান ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। বদ ছেলে একটা। তুই জেদ না ধরলে তোর আব্বু ওই নিহানের সাথে কিছুতেই তোর বিয়ে ঠিক করতো না। বিয়ে তো অনেক দূরের কথা, তোর আশেপাশেও ঘেঁষতে দিত না। ওই দিন বিয়ের দিন ছিল বলে ওই ফাজিল ছেলেটা বেঁচে গিয়েছিল, না হলে মেরে জেলে ভরে দিতাম। বাবা পুলিশ ইন্সপেক্টর, আরিয়ান ভাইয়া পেশায় ডক্টর। সবে মাত্র 3 মাস হয়েছে হসপিটালে জয়েন করেছে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বাবার সাথে আর কিছুক্ষণ কথা বলে রুমের দিকে পা বাড়ালাম। আজকে ভীষণ শান্তি লাগছে। আন্টি বা আঙ্কেল কেউই আমার উপর রেগে নেই। রুমে গিয়ে দেখি আরিয়ান ভাইয়া সারা রুম জুড়ে পায়চারি করছেন। আমার উপর রাগ জ্বালার জন্যই হয়তো ওয়েট করছেন। আমি রুমে ঢুকতেই উনি আমার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরেন। আমি চোখ মুখ কুঁচকে ফেলি। তখন তো খুব 32 ফাটি দাঁত বের করে ক্লোজা ফ্যাট দিচ্ছিলি, এখন এমন মুখ অন্ধকার করে রেখেছো কেন বাবু? এখন হাসো দেখি, কত হাসতে পারো বাবু? ওনার মুখ থেকে তুমি আর বাবু শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। উনি কি পাগল হয়ে গেছেন? আমাকে বাবু ডাকছে। উনি ডেট এক্সপায়ার্ড কিছু খেয়েছেন? আমি চোখ ছোট ছোট করে বলি, আপনি উল্টাপাল্টা কিছু খেয়েছেন? জাস্ট শাট আপ। উনি এত জোরে ধমক দিয়েছেন সে আমি ভয়ে লাফিয়ে উঠি।
উনি আমার হাত দুটো আর একটু জোরে চেপে ধরেন দেওয়ালের সাথে। আমি ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলি। আমি কাতর গলায় বলি, আহ ভাইয়া লাগছে। ভাইয়া বলতে দেরি হলো, কিন্তু ওনার ধমক দিতে দেরি হলো না। চুপ বেয়াদব, নিজের হাজব্যান্ডকে কেউ ভাইয়া ডাকে? জীবনে শুনছিস? আরেকবার ভাইয়া ডাকলে থাপড়াইয়া তোর গাল লাল করে দিব। ম্যানারলেস মেয়ে কোথাকার, নিজের হাজব্যান্ডকে ভাইয়া ডাকে। উনি আমার দিকে কটমট করে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যান। উনি ওয়াশরুমে যেতেই আমি অট্টহাসিতে ফেটে পড়ি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি উনি বাবার কথাগুলোই আমাকে ফিরিয়ে দিচ্ছেন। বাবার মুখের উপর তো কিছু বলতে পারলেন না, তাই সুযোগ পেয়ে আমার উপর টর্নেডো বয়ে দিলেন। হঠাৎ আমার নজর যায় বুক সেলফে রাখা ওনার একটা ডায়েরির উপর। আমি ডায়েরিটা হাতে নিলাম। ডায়েরির উপর সুন্দর করে আয়না নামটা লেখা। তাহলে ডায়েরিটা আয়না আপুকে নিয়ে লেখা। এই ডায়েরিটা পড়ে অবশ্যই আয়না আপু সম্পর্কে কিছু জানতে পারবো। আয়না আপুর সম্পর্কে কিছু জানতে পারলে ওনাকে আর আয়না আপুকে হ্যাক করতে আমার সুবিধা হবে। ডায়েরির প্রথম পাতায় এক জোড়া চোখ আঁকা। এত সুন্দর করে নিপুণ হাতে চোখ জোড়া এঁকেছে, যা কোনো প্রফেশনাল আর্টিস্ট ছাড়া সম্ভব না। চোখ জোড়া অদ্ভুত সুন্দর আর মায়াবী। চোখ জোড়া যেন কথা বলছে। চোখ জোড়া নিশ্চয়ই আয়না আপুর। চোখ জোড়া ওনারা আর আয়না আপুর ভালোবাসার গভীরতা প্রকাশ করছে। কিন্তু চোখ জোড়া আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। এই চোখ জোড়া আমি আগেও অনেকবার দেখেছি, কিন্তু এখন মনে পড়ছে না। আমি আর কিছু না ভেবে পাতা উল্টাই। ডায়েরির দ্বিতীয় পাতায় লেখা ওনার আবেগ অনুভূতি মিশ্রিত কিছু কথা। আমি সব বলতে পারি না ভাবতে তোমায় ভুলার মতো কথা। সব কথা বলতে পারি না শুধু বলতে তোমায় ভালোবাসার কথা। আমি দ্বিতীয় পেজ উল্টাই। দ্বিতীয় পেজে লেখা, তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তোমাকে আপন করে নেব। তুমি আমাকে যতই দুঃখ দাও আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেব। তুমি যদি আমাকে ভালোবাসা দাও তোমাকে এই বুকে জড়িয়ে নেব। আর কখনো যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে সারাটি জীবন নীরবে ভালোবেসে যাব। আরেকটা পেজ পড়তে যাব তার আগে কেউ ছু মেরে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয়। হুট করে এভাবে ডায়েরি কেড়ে নেওয়ায় আমি একটু চমকে উঠি। সামনে আরিয়ান ভাইয়া দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আরিয়ান ভাইয়াকে আমার সামনে আশা করিনি। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়ি। ওনার চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই। ওনার ডায়েরি হাতে নেওয়ার জন্য নিশ্চয়ই উনি আমার উপর রেগে গেছেন। রেগে যাওয়ারই কথা। না বলে দৌড়েছি ওনার পার্সোনাল জিনিস। আমিও প্রচণ্ড বোকা। উনি রুমে না থাকলে ডায়েরিটা ধরতাম, তাহলে উনি জানতেও পারতেন না আর আমার ডায়েরিটা পড়া কমপ্লিট হয়ে যেত। উনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগে ডায়েরিটা আগের জায়গায় রেখে দিলেই পারতাম। নিজের বোকামির জন্য নিজেকেই ধিক্কার জানাচ্ছি। উনি রেগে দাঁতে দাঁত চেপে বলেন, তোর সাহস হয় কি করে আমার জিনিসে হাত দেওয়ার? তুই এত ম্যানারলেস কেন? এত বড় হয়ে গেছিস এখনো জানিস না না বলে কারো জিনিস ধরতে নেই? আর তুই আমার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে টানাটানি করছিস। নেক্সট টাইম আমার জিনিস সার্চ করবি না। আমার জিনিসের ধারে কাছেও তুই ঘেসবি না। নেক্সট টাইম আমার জিনিসে হাত দিলে তোর হাত কেটে ফেলবো আমি। আরশি। হুট করে কোনো পুরুষালী কণ্ঠ আমার নিজের নাম শুনে আমি চমকে উঠি। এই কণ্ঠের মালিক যে আমার পরিচিত না, আমার আপনজন, একান্তই আমার আপনজন। আমার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আমি দৌড়ে চলে যেতে নিলে আরিয়ান ভাই আমার হাতটা টেনে ধরে। দাঁড়িয়ে যাই আমি। উনি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওনার বুকের উপর ফেলেন। আমি হকচকিয়ে যাই। উনি আমার কোমরে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নেন। আমাদের মাঝের কথা যেন আমাদের মাঝে সীমাবদ্ধ থাকে। বাইরের কোনো লোক যেন আমাদের ভিতরে কথা না জানে। আমার ভাইয়া আপনার কাছে বাইরের লোক হয়ে গেল? অবশ্যই ভাইয়া না, আপনার ফ্রেন্ড। দেখ, তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমাদের মাঝে কি হয়েছে না হয়েছে তোর ভাই যেন না জানে। যদি আমার কথার অবাধ্য হোস
তাহলে কি হতে পারে তার ধারণা তুই আগেই পেয়েছিস। কথাগুলো উনি বেশ শান্ত গলায় বললেন। লাস্টের কথাটা কোমরে জোরে চাপ দিয়ে বলে, এত জোরে কোমরে চেপে ধরেছে যে আমার চোখ টলমল করে ওঠে। আমার অবাধ্য হয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে চোখ দিয়ে। উনি কোমর থেকে হাত আলগা করে চোখের পানিটা মুছে দেন। আমাদের মাঝে যাই থাকুক না কেন, সারা দুনিয়া জানবে আমরা হ্যাপি কাপল। নো কান্নাকাটি, অনলি স্মাইল বেব। চল শালাবাবু, তোমাকে ডাকছে। উনি এক হাতে আমাকে জড়িয়ে ধরে রুম থেকে বের হয়ে এলেন। আমরা নিচে নামতে ভাইয়া প্রশ্ন ছড়ে দিলে, এসব কি আমি শুনছি? আরশি, তোদের মাঝে যদি আগে থেকে সম্পর্ক থাকে তাহলে আমাকে বললি না কেন? আমার বিয়ের সময় ভাইয়া উপস্থিত ছিল না। আমার বিয়ের 2 দিন আগে অফিসের জরুরি কাজে ভাইয়াকে দেশের বাইরে যেতে হয়েছিল। তাই ভাইয়া আমাদের বিয়ের ব্যাপারে কিছু জানতো না। হয়তো দেশে ফিরে এই খবর শুনে এখানে ছুটে চলে আসছে। কেন আয়ান, তুই কি আমাদের বিয়ে হওয়াতে খুশি হসনি? তোদের বিয়েতে যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে তাহলে সেটা আমি। আরশি নিহানকে বিয়ে করার জন্য জেদ না করলে আমি তোর সাথেই আরশির বিয়ে দিতাম। ওই নিহানকে দেখলে আমার গা জ্বলে। মনে হয় কেউ আমার শরীরে আগুন জ্বালিয়ে দিছে। অ্যাটলিস্ট তোদের বিয়ে হলো, আমার মনস্কামনা পূর্ণ হলো। আরশি নিহানের মোহ কাটিয়ে যে তোর সাথে সম্পর্কে জড়িয়েছে তাতেই আমি খুশি। তোরা যদি তোদের সম্পর্কের কথা আমাকে আগে বলতি তাহলে এত ঝামেলা হতো না। তুই আরশি ছোট ভাই হলে বলা যেত, তুই তো বড় ভাই। আর আমি তো তোকে গিয়ে বলতে পারি না দোস্ত আমি তোর বোনের সাথে প্রেম করি। কথাটা শুনতেও ভিমানান লাগে। আমি ভয় পাচ্ছিলাম এটা বলার পর তুই আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিস। তোকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি। এটা আমি কিছুতেই মানতে পারতাম না। আর আরশির বিয়ে ঠিক হওয়ার 1 মাস পরেই আমার সাথে আরশির প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। আমাদের হাতে ছিল মাত্র 15 দিন। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। বিয়ের দিন ঘনিয়ে আসছিল, আমরা কাউকে কিচ্ছু বলতে পারছিলাম না। এই বয়ে যদি আমাদের কারণে 2 পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই আমরা পরিবারের মান সম্মানের কথা ভেবে আমরা আমাদের ভালোবাসা স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেই। হলুদের দিন আরশি আর নিজেকে ঠিক রাখতে পারে না, আমার কাছে চলে আসে। বাকিটা তো তুই জানোসই। আমি শুধু অবাকের উপর অবাক হচ্ছি। অবাক হয়ে তাকিয়ে আছি আরিয়ান ভাইয়ের দিকে। মানুষ এত সুন্দর করেও গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, এটা আরিয়ান ভাইয়াকে না দেখলে বিশ্বাসই হতো না। কি সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলে দিলেন ভাইয়াকে। ওনার মিথ্যাগুলো যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে, তেমনি ভাইয়াও বিশ্বাস করে ফেলেন ওনার কথা। ভাগ্যিস ড্রয়িং রুমে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই, নাহলে আর একটা গন্ডগোল লাগতো। আমি সকালে বাবা আর মাকে বুঝিয়েছি আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, আর এখন উনি ভাইয়াকে বুঝাচ্ছেন আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক ছিল। এখানে বাকিরা থাকলে সবাই ওনার কথাই বিশ্বাস করত, কারণ উনি যেই মিথ্যা কথা বলার উপর পিএইচডি করে আসছেন তা আমার ভালোই বোঝা হয়ে গেছে। শালা তুই নিজে তো কষ্ট পাইছস, সাথে আমার বোনডারাও কাদাইছস। বালের ফিরিত করছো তোমরা। দেখ আয়ান, আমার সামনে একদম এসব ভাষা ইউজ করবি না। তোর যেমন নিহানকে দেখে গা জ্বলে, তেমনি আমারও এইসব ভাষা শুনলে গা জ্বলে। এইসব কম না তো তোমাকে কোলে নিয়ে আদর করবো? ফিরিত করার সময় মনে ছিল না আমার বোনের বিয়ে ঠিক হয়ে আছে? সবাইকে ভালোবাসার কথা বলার সময় তোমার মনে পড়লো আরশির বিয়ে ঠিক হয়ে আছে? মামা, তোমার স্বভাব তো আমার একদম ভালো ঠিকছে না। তুমি আইনা তোর মুখে লাগাম দে। আমি তোর বেস্ট ফ্রেন্ড হলেও এখন তো ছোট বোনের হাজবেন্ড। এখানে আরশিও আছে, মুখে লাগাম দে। ছোট বোনের সামনে কি সব বলা শুরু করছস? আমার কথা শুনে ভাইয়া একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমি যেখানে আছি ভাইয়ার হয়তো মনেই ছিল না। ভাইয়া আমার সামনে এসব ভাষা ইউজ করে না, আর স্ল্যাম তো একদমই ইউজ করে না। ভাইয়া গলা খাকারি দিয়ে বলে, আরশির তুই এখানে কি করছিস? জানিস যখন বড়রা
কথা বলে তখন ছোটদের থাকতে নেই। আর এখানে দুটো ছেলে তাদের প্রাইভেট কথা বলছে, আর তুই এখানে দাঁড়িয়ে থেকে আমাদের প্রাইভেসি নষ্ট করছিস। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, নিজেকে ডেকে এনে নিজেই চলে যেতে বলছে। রীতিমতো আমাকে অপমান করছে, আমি তাদের প্রাইভেসি নষ্ট করছি। মানুষ ঠিকই বলে, কাজের বেলা কাজই, কাজ পুরোলেই ফাজি। এই মুহূর্তে আমার প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে ইট দিয়ে বাড়ি মেরে ভাইয়ার মাথা ফাটিয়ে দেয়। আমি রেগে কিছু বলতে যাব, তার আগে আমাকে পাশ কাটিয়ে তারা দুইজন চলে যায়। আমি ব্যালকনিতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি, আমার দৃষ্টি পুরোই নিবিদ্ধ। কিছুতেই কিছুর হিসেব মিলাতে পারছি না। সব কিছু ঠিক করতে গিয়ে কি আমি সব কিছু এলোমেলো করে দিচ্ছি, কিছুই বুঝতে পারছি না। আরিয়ান ভাইয়া যদি আয়না আপুকে ভালোবাসে, তাহলে আমাকে কেন ডিভোর্স দিতে চাইছে না? আমাকে সহ্য করতে পারে না, আবার আমাকে চোখের আড়ালও হতে দেয় না। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, আমার জীবনটা কেমন জটিলতাময় হয়ে যাচ্ছে। বিষাক্ত জালে আটকা পড়ে যাচ্ছি আমি। নিহান, তুমি আমার জীবনটা বিষিয়ে দিয়ে গেলে। এর জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি অভিশাপ দিতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর যাই হোক, ভালোবাসার মানুষকে তো আর অভিশাপ দেওয়া যায় না। ছি ছি, আমি এসব কী ভাবছি? নিহানের নাম নেওয়াও এখন আমার জন্য পাপ, কারণ আমি এখন আরিয়ান ভাইয়ের স্ত্রী। নিহানকে কিছুতেই আমি ভালোবাসতে পারি না এখন। তোর সাহস তো কম না, আমার স্ত্রী হয়ে অন্য ছেলের কথা চিন্তা করিস। আমার রুমে আমার বেলকনিতে বসে তুই অন্য ছেলের কথায় ভাবনায় মশগুল। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।